নমস্কার, শুরু করছি বাংলা বলছি। আর মাত্র 5 ঘন্টা, তারপরই এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার যে সময়সীমা সেটা শেষ হতে চলেছে। আর এরই মধ্যে আমরা দেখলাম নির্বাচন কমিশন 5টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই সময়সীমাকে এক্সটেন্ড করলো। সবচেয়ে বেশি সময় দেওয়া হলো উত্তরপ্রদেশকে। যোগী রাজ্যে এই সময়সীমা বাড়িয়ে করা, খসড়া তালিকা, যোগী রাজ্যে খসড়া তালিকা প্রকাশ হবে 31শে ডিসেম্বর। কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে ওই 5টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের যে তালিকা সেখানে পশ্চিমবঙ্গ নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গে এই সময়সীমা শেষ হতে চলেছে আজ রাত 12টাতে। আর ঠিক তার আগে, তার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে বিএলও অ্যাপে নতুন অপশন অ্যাড হওয়ায় বিভ্রান্তি চরমে। এসব নিয়ে আমরা আলোচনা করব। আর তারই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও এসআইআর নিয়ে তীব্র তোপ দেখেছেন। আমরা সেই প্রসঙ্গে চোখ রাখবো। শুরুতেই চোখ রাখবো প্রতিবেদনে। বাংলায় আজ মধ্যরাতেই শেষ হচ্ছে এসআইআর এ এনুমারেশন ফর্ম ফিল আপ। তাড়াহুড়ো করে এই কাজ করা যাবে না বলে এর আগে বারবার অভিযোগ জানিয়েছিল তৃণমূল থেকে কংগ্রেস ও সিপিএম, কিন্তু তাতে কান দেয়নি কমিশন। উল্টে এসআইআর এর দিন বাড়ানো হয়েছে 5 রাজ্য ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। দিন বাড়ানো হয়েছে তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের সময় বেড়েছে আরও 15 দিন। তবে কমিশনের বিজ্ঞপ্তিতে 2 জায়গায় উল্লেখ থাকায় গুজরাট নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। বাংলায় রাতেই শেষ এসআইআর এর কাজ, তবে সমস্যা থেকে গেল ম্যাপিং নিয়ে। 2002 এর ভোটার তালিকার সঙ্গে নিজের বাবা মা বা দাদু ঠাকুমার নামের সংযোগ কাজ প্রায় অর্ধেকটাই বাকি। সীমান্তবর্তী এলাকায় এই সমস্যা আরও বেশি। বৈষম্যের কারণ খতিয়ে দেখতে বিশেষ পর্যবেক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। কাল মধ্যরাত থেকে চালু করা হয়েছে নতুন অ্যাপ। যাদের নামের বানান ভুল আছে বা বাবা মায়ের নামে বিচ্যুতি আছে তা ঠিক করতে হবে এই অ্যাপের মাধ্যমে। ফলে এটা যে সময় সাপেক্ষ তা স্পষ্ট। আর এ নিয়েই ক্ষুব্ধ বিএলওদের একাংশ। তাদের দাবি, এত কম সময়ে যে নানান ভুলভ্রান্তি থেকে যাওয়া স্বাভাবিক তা স্বীকার করে নিচ্ছে কমিশনও। মধ্যরাতে একটা নতুন অ্যাপ লঞ্চ হয়েছে, রিভেরিফাইং লজিক্যাল ডিসক্রিপেন্সিজ। এখানে নামের অসঙ্গতি থাকলে সেই ভোটারকে আনম্যাপ করতে বলা হচ্ছে, অথবা তাকে কোনো সাপোর্টিং ডকুমেন্টস দেওয়ার কথা বলা হচ্ছে। যে প্রথম দিন থেকে আমরা বলে আসছি আমাদের সময় বাড়াতে হবে। এই সময়সীমার মধ্যে এই কাজগুলোকে, তার মানে কমিশন নিজে স্বীকার করে নিচ্ছে যে কমিশনের গাফিলতির জন্য কিছু ভুল থেকে যাচ্ছে। এখানে কিন্তু কমিশনের দায় থেকে যাচ্ছে। কমিশন নিজে স্বীকার করছে যে কিছু ভুল থেকে যাচ্ছে। তো এই ভুলগুলো ঠিক করার জন্য কেন আমাদের উপযুক্ত সময় দেওয়া হলো না? এসআইআর এ কাজের জন্য কেন যথেষ্ট সময় দেওয়া হয়নি তা নিয়ে এদিন ফের সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের সভা থেকে তোপ দাগেন কেন্দ্রের দিকে। এসআইআর এর নাম করে আমরা তো বলেছিলাম টাইম নিয়ে করো। কিসের এত তাড়াতাড়ি, কিসের এত তাড়াহুড়া? Why was so hungry? ইলেকশন আসছে তাই গায়ের জোরে দখল করো। মমতা বলেন, বিহারে পারলেও বাংলায় পারবে না বিজেপি। ভোট ঘোষণার আগেই জেলা শাসকদের মাথায় পর্যবেক্ষক বসানোর চেষ্টা করলেও তা কাজে আসবে না। বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে। বিজেপির আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে। সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন। আপনাদের এটাই তো পরিকল্পনা। মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। আপনার যা ইচ্ছে করে যান। মুখ্যমন্ত্রী মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তাদের ফেরত যেতে হবে। যে মাননীয় গৃহমন্ত্রী কালকে পরিষ্কার বলেছেন, ডিটেকশন করতে হবে, ডিলিট করতে হবে এবং তারপরে ডিপোর্টও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদে কুল ভাসিয়ে দিবে, তাও আটকানো যাবে না। কমিশন সূত্রে খবর, নো ম্যাপিং এর তালিকায় রাজ্যের মধ্যে শীর্ষে কলকাতা। জোড়াসাঁকো কেন্দ্রেই নিখোঁজ, মৃত ও স্থানান্তরিত ভোটারের সংখ্যা 73,000। রাজ্যে অসংগৃহীত ফর্ম 57 লক্ষের বেশি। ফলে আর কদিনের মধ্যেই বোঝা যাবে বাংলায় ঠিক কত ভোটারের নাম বাদ যাবে খসড়া তালিকা থেকে। তাড়াহুড়োর ফলে কোনো ন্যায্য ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য সোচ্চার রাজ্যের শাসক দল। কলকাতা টিভি। আমাদের সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন তন্ময় ঘোষ, বিজেপির পক্ষ থেকে স্নেহায়ন সরকার, কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি এবং কিছুক্ষণের মধ্যে সিপিআইএম এর তরফ থেকে সায়ন ব্যানার্জি আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আমার স্নেহায়নের কাছে প্রশ্ন প্রথমে, যে স্নেহায়ন, আমরা দেখলাম যে 5টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই সময়সীমাটা বাড়ানো হলো। এই যে বিরোধীরা, তৃণমূল বলো, কংগ্রেস বলো, বামেরা বলো, তারা যে বক্তব্যটা রেখে আসছেন বারবার, যে
এসআইআর হচ্ছে হোক ক্ষতি নেই, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট সময় দরকার। কিন্তু তাড়াহুড়ো করে এই এসআইআর করা হচ্ছে। আগে থেকেই তারা বলছিলেন যে এটা সময় সাপেক্ষ একটা কাজ, এটাকে নির্ভুল করতে হলে আরও সময় লাগবে, এবং সেই যুক্তিটা যে কোনোভাবেই লঙ্ঘন করা যাচ্ছে না, যুক্তিটাকে যে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তার সবচেয়ে বড় প্রমাণ প্রথম দফায় সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে যেখানে এসআইআর হচ্ছে সেখানের সময়সীমা এক্সটেন্ড করা হলো, যেখানে আমরা দেখলাম যে 4 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর হলো এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট, 16 তারিখ পর্যন্ত এগিয়ে দেওয়া হলো খসড়া তালিকা প্রকাশের দিন। কিন্তু আবার দ্বিতীয় দফায় যে 6টি জায়গায় 5টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই সময়সীমাটা বাড়ানো হলো, তার মধ্যে পশ্চিমবঙ্গ নেই। কি যুক্তিতে নেই? না দেখো, প্রথম কথা হচ্ছে যে যুক্তিটা মমতা ব্যানার্জি দেওয়ার চেষ্টা করছে যে এখানে মমতা ব্যানার্জির যুক্তি আমি আসছি তন্ময় দেবে বা ব্যাখ্যা করবে। আমি বলছি ইলেকশন কমিশন যেখানে 5টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই টাইমটা বাড়ালো, এর আগে আমরা দেখেছি যে কেরালে বেড়েছে, সেখানে কেন পশ্চিমবঙ্গ বাদ? না, আমি সেটাতেই আসছিলাম। বিষয়টা হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে ইলেকশন তাড়াতাড়ি করানো হবে বলে এই টাইমটা বাড়ানো হয়নি, তাহলে তামিলনাড়ুতেও ইলেকশন আছে, তামিলনাড়ুতে কিন্তু বাড়ানো হয়েছে। বিষয়টা হচ্ছে টাইমটা কিসের জন্য বাড়ানো হয়েছে মৌপ্রিয়াদি, সেটা আমাদেরকে বুঝতে হবে। বাড়ানো হয়েছে যে এনিউমারেশন ফর্ম কালেক্ট করে ফিল আপ করা এবং জমা দেওয়ার লাস্ট তারিখটা, ঠিক আছে? তো এখানে আজকে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে এনিউমারেশন ফর্ম জমা পড়েনি, এর পার্সেন্টেজটা কত? আমি তো মানে অনির্দিষ্টকালের জন্য সময়সীমা দিয়ে যেতে পারবো না। যেগুলো ধরে নাও তোমার আনট্রেসেবল আছে সেগুলোকে তৃণমূল কংগ্রেস এখন ফলস ডকুমেন্ট বানিয়ে বিএলওদের চাপ দিয়ে সেগুলোকে ডকুমেন্টগুলোকে আপলোড করাবে, আর তার জন্য সময় বাড়ানোই হবে। প্রতিটা বুথে বুথে বিএলওরা যখন তাদের রিপোর্ট সাবমিট করেছে তারা তো বলে দিয়েছে যে এতগুলো ডেড ভোটার আছে, এতগুলো মাইগ্রেটেড ভোটার আছে, এতগুলো আনট্রেসেবল ভোটার আছে। তাহলে সেই যে যখন রিপোর্টগুলো দেওয়া হচ্ছে তখন তৃণমূলের বিএলএ-টুরা সাইনটা করছে না কেন? এই আনট্রেসেবল, এই যে সংখ্যাটা, আমি আবারও বলছি, এই আনট্রেসেবল নিয়ে তৃণমূল কংগ্রেসের যে খেলাটা শুরু করেছে, এটা কেন? এই কারা এই আনট্রেসেবল ভোটারগুলো? প্রতিটা বুথে পাওয়া যেত। ধরে নাও একটা বুথে ম্যাক্সিমাম 1200 ভোটার হতে পারে, ঠিক আছে, যেটা জেনারেলি খুব কম বুথে আছে, অ্যাভারেজে 800 থেকে 1000। সেখানে এক একটা বুথে 50, কোথাও 60, কোথাও 70, যেখানে আনট্রেসেবলের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস আজকে বিএলওরা যেটা বলছেন যে নতুন একটা অপশন, সেই অপশনটা অ্যাড হচ্ছে কখন? যখন আর 24 ঘন্টাও বাকি থাকছে না এনিউমারেশন ফর্ম সেটা জমা দেওয়ার। না, যেটা আরো সার্ভার স্লো হয়ে যাচ্ছে, আরো কনফিউশন তৈরি হচ্ছে। এটা কি অস্বীকার করতে পারো যে বিএলওদের যে বিভ্রান্তি, বিএলওদের যে কাজের অসুবিধে, বিএলওদের যে সময়ের অভাব, এটা রিয়েলিটি? বিএলওদের তো এই কাজটা করারই কথা না, ডিজিটালাইজেশনের কাজ তো বিএলওদের করারই কথা না। তার জন্য তো ডেটা এন্ট্রি অপারেটর দেওয়ার কথা ছিল, যেটা তো এই রাজ্য সরকার দেয়নি। যে প্রথম কথাতে পয়সা বাঁচিয়েছে, দ্বিতীয় কথা হচ্ছে সে জেনে বুঝে বিএলওদের উপর প্রেশার ক্রিয়েট করার জন্যই তো এই কাজটা বিএলওদের উপর চাপানো হয়েছে। এই কাজটা তারা করতে এটা করার তো কথাই না, তারা তো শুধুমাত্র যাবে, ফর্ম দেবে, ফর্মটা কালেক্ট করবে। বিষয়টা হচ্ছে যে জেনে বুঝে এই ধরনের প্রেশারের সিচুয়েশন শুধুমাত্র এই ধরনের মানে একটা মানে গেল রব, এই সিচুয়েশন শুধুমাত্র পশ্চিমবাংলায় কেন, অন্য জায়গায় তো স্মুথলি হচ্ছে, বাকি 11টা জায়গায় স্মুথলি হচ্ছে। সেখানে যদি প্রয়োজন পড়ছে, সময়সীমা বাড়ানো হচ্ছে, কেউ তো এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে না। মানে আজকে মমতা ব্যানার্জি যেরকম ভাবে বলছে যে এসআইআর হওয়া মানে জেনোসাইড হয়ে গেছে, আর তুমি বলো না কোন রাজ্যে, ভারতবর্ষের কোন রাজনৈতিক নেতৃত্ব এরকম কথা বলে যে জেনোসাইড হয়ে যাচ্ছে? মানে তোমার লসটা কি হচ্ছে এসআইআর এর জন্য? কাদের নাম বাদ চলে যাচ্ছে, যাতে তোমার অসুবিধা হচ্ছে? তন্ময়, পশ্চিমবঙ্গের সঙ্গে বাকিদের পার্থক্য হচ্ছে এটাই, বাকি যে রাজ্যগুলোতে সেইগুলোতে বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াইটা করতে পারেনি বলে তো সেই রাজ্যগুলো বিজেপি দখল করে ফেলেছে। সেই লড়াইটা পশ্চিমবাংলায় হচ্ছে, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে ইতিহাসের প্রেক্ষাপট যদি দেখো তাহলে পশ্চিমবাংলার মাটিকে ভারতবর্ষের বাকি রাজ্যের মাটির সঙ্গে গুলিয়ে ফেললে অসুবিধা হবে। পশ্চিমবঙ্গের মাটির একটা স্বতন্ত্রতা আছে এবং সেখান থেকে রাজনৈতিক সচেতনতাও আছে। পশ্চিমবাংলায় যা চাইবো তাই করে দিয়ে চলে যাব আর পশ্চিমবাংলার মানুষ শুনবে, সেটা হবে না। নির্বাচন কমিশন যে বৈমাত্র্য সুলভ আচরণ করছে সেটা তো প্রথম থেকেই প্রমাণিত হচ্ছে। তারা টার্গেট, এই পরশুদিন বিজেপির নেতৃত্ব রাহুল সিনহা বেরিয়ে এসে বলেছেন যে আমার সঙ্গে কথা হলো, 1 কোটির উপর
নাম বাদ যাবে। ওনার সঙ্গে কথা হওয়ার সঙ্গে নাম বাদ যাওয়ার সম্পর্ক কি? আমি বলছি 5 কোটি নাম বাদ যাবে, কি এসে যায়? 10 কোটি লোক আছে, ধরে নাও তর্কের খাতিরে 5 কোটি রোহিঙ্গা, যদিও ইউএন এর হিসাবে 19 লাখ আছে। সুকান্তবাবু বারবার, এবং তারা বাংলাদেশে থাকে না, সুকান্তবাবু অধ্যাপক মানুষ, বারবার কেন যে বাংলাদেশের রোহিঙ্গা বলেন আমি বুঝে উঠতে পারি না। যাই হোক, সেটা অন্য প্রশ্ন, সেই ইতিহাসের জ্ঞান পরে দেওয়া যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই 5 কোটি নামও যদি বাদ যায়, সেটা তো নির্বাচন কমিশন জানবে এবং তার যে সিস্টেম সেটা জানবে। সেই সিস্টেমে যতজনের নাম বাদ যাওয়ার ততজনের নাম বাদ যাবে। পয়েন্টটা তুলছে যে বিএলওদের ওপর ইচ্ছাকৃতভাবে চাপ সেটা ক্রিয়েট করা হচ্ছে, কারণ এখানে ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হচ্ছে না। কেন্দ্রের সরকার আমাদেরকে গত 5 বছর ধরে কত টাকা দিয়েছে আর কত টাকা বাকি আছে সেটা নিয়ে অলরেডি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, একটা রাজ্যকে রাজনৈতিকভাবে পরাস্ত করতে না পেরে সে প্রাপ্য টাকা, হকের টাকা, এটা তো কেন্দ্র সরকারে যারা আছে বা যে সরকার মানে যে দলই থাকুক কেন্দ্র সরকারে বা রাজ্য সরকারে, টাকাটা তো তাদের জমিদারির টাকা না, টাকাটা হচ্ছে আমার তোমার সামনে যত মানুষ আছে সাধারণ মানুষের করের টাকা। যে কোনো সরকার হচ্ছে তার কাস্টোডিয়ান। সেই সরকার আমাদের পশ্চিমবাংলার মাটি থেকে টাকাটা তুলে নিয়ে যাচ্ছে, তারপর টাকাটা দিচ্ছে না, তারপর টাকাটা আটকে রাখছে একদিকে, আর একদিকে একটার পর একটা বলে যাচ্ছে তুমি এটা করো নয় ওটা করো, এটার জন্য টাকা দেবো না, ওটার জন্য টাকা দেবো না। অর্থাৎ অর্থনৈতিকভাবে তুমি আটকে দেওয়ার চেষ্টা করছো, নির্বাচন কমিশনকে দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করছো, ন্যারেটিভ সেটিং করে ডিভিসি পলিসি তৈরি করার চেষ্টা করছো। বিভিন্ন জায়গায় এত কিছু করার পরেও দিনের শেষে 50 পেরোতে পারছো না। মানে রাজ্য সরকারের টাকা নেই বলে কিন্তু ডেটা এন্ট্রির অপারেটর দিতে পারেনি, মানে রাজকোষ ভারে বা ভবানি, এই অভিযোগ কিন্তু আমি আসবো এক সেকেন্ড আমার আশুতোষের কাছে। এক সেকেন্ড আশুতোষ, আমরা দেখেছিলাম যে তোমাদের তরফ থেকেও একদম শুরুতেই স্পষ্ট করে এই আবেদন করা হয়েছিল যে এসআইআর হচ্ছে হোক, কিন্তু সেটা যেন এ রাজ্যে যথেষ্ট সময় নিয়ে হয়। তার কারণ কম সময়ের মধ্যে যদি তড়িঘড়ি করা হয় এরকম একটা অত্যন্ত সিরিয়াস এবং অত্যন্ত ক্রুশিয়াল একটা বিষয় নিয়ে, তাহলে ভুল ভ্রান্তি থেকে যেতে পারে। পয়েন্ট হচ্ছে প্রথমত সময়টাতে যথেষ্ট ছিল না, এটা প্রথম দফার এই এক্সটেনশন, সেটাতে তার ইঙ্গিতটা স্পষ্ট। এখন দ্বিতীয় দফায় আমরা দেখতে পাচ্ছি যে 5টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে সময়সীমাটা এক্সটেন্ড করা হচ্ছে, সেখানে আবার সেই তালিকায় পশ্চিমবঙ্গ নেই। এর লজিক খুঁজে পেয়েছো? দেখো, প্রথমে বলি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রথম দিনই অবজেকশন দিয়ে বলেছিলেন যে সময়সীমা বাড়াতে হবে, 30 দিন মোট আরও বাড়ানো দরকার। 7 দিন বাড়িয়েছেন নির্বাচন কমিশন। কেন? তাদের নিজের জন্য, বাংলার মানুষের জন্য না, আমার আপনার জন্য, কারুর জন্যই নয়। তারা করতে পারছে না বলে বাড়িয়েছে। এই জায়গাটা কিন্তু আমরা বারবার মিস ইন্টারপ্রেট করছি ইলেকশন কমিশনের ওই স্টেটমেন্টের মাধ্যমে। এবং দ্বিতীয় কথা, আজকেও শুভঙ্কর সরকার চিঠি দিয়েছেন সিইওকে, বলেছেন যে পর্যাপ্ত পরিমাণে সময় এখনও কেন বাড়ানো গেল না। এবং আমি এতক্ষণ ধরে শুনছিলাম এই যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে খুব সমস্যা হয়েছে, দিতে পারেনি, ইত্যাদি ইত্যাদি কারণ। আচ্ছা, এগুলো তো ইলেকশন কমিশনের দেখার কথা, এটা তো তৃণমূল বিজেপি সাবজেক্ট নয়। তাহলে ইলেকশন কমিশনার কেন ধর্ণা দিল না? উনি যেতে পারতেন কালীঘাটে ধর্ণা দিতে, বা মুরলীধর সেন লেনে যেতে পারতেন ধর্ণা দিতে, আমরা তো একবারও ধর্ণা দিতে দেখলাম না। আচ্ছা, কটা ইলেকশন কমিশনার অবজেকশন ফাইল করেছে যে আমরা ডেটা এন্ট্রি অপারেটর পাচ্ছি না? একবার প্রেসে বেরিয়েছিল, ব্যাস, তারপরে আর আলোচনা হয়নি। তার কারণ হচ্ছে প্রথম দিন থেকেই আমরা বলে আসছি যে এসআইআর পশ্চিমবঙ্গে হচ্ছে আনসিস্টেমেটিক ইন্টেন্সিভ রিভিশন। তার কারণ এর কোনো সিস্টেম নেই। কেন সিস্টেম নেই? এবার প্রশ্ন আসবে। এখানে অনেকক্ষণ ধরে শুনছিলাম আনট্রেসেবল কথাগুলো। আচ্ছা, আনট্রেসেবল যেরকম আছে, এখানে আনকালেক্টেবলও আছে। তোমরা কি ডেটাটা পেয়েছো এখনো অবধি? যে কলকাতা শহরে যে বিধানসভাগুলো রয়েছে প্রায় 20% এখনও আনকালেক্টেবল অবস্থায় রয়েছে, এবং 8% হচ্ছে অ্যাভারেজ গোটা মানে পশ্চিমবঙ্গের অন্যান্য বিধানসভাগুলোতে। এটা কেন? নির্বাচন কমিশন উত্তর দেবেন না। আচ্ছা, উত্তর দেবেন না কোথায় কোথায়? 17 দিন বাদে আমরা জানতে পেরেছি ইলেকশন কমিশনারের মাধ্যমে যে কিভাবে ইলেকশনের যে এসআইআরের যে এনুমারেশন ফর্ম সেটা কি করে ফিল আপ করবে বাংলার মানুষ, 17 দিন পরে জানতে পেরেছে। একটু মিলিয়ে নিতে হবে। এবং অদ্ভুতভাবে যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এইসব জায়গায় সময়সীমা বাড়ানো যায়। আচ্ছা, আপনাদের পশ্চিমবঙ্গে এসআইআর করার ছিল তো বিহারের সাথে করলেন না কেন? কেউ তো আপত্তি জানায়নি। বিএলওদের ওপরে চাপ বাড়ানো হচ্ছে, বিএলওদের ওপরে বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে 100% দেখিয়ে দাও এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে। কত ফর্ম ডিজিটাইজড হয়েছে? এর সঠিক যে ডেটা, এই ডেটা কোনো পলিটিক্যাল পার্টির কাছে এখন অবধি ঠিক মতন নেই।
বিজেপিও জানে না, অন্যান্য দলও জানেন না। এবং আর একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে প্রথমে আমাদের পশ্চিমবঙ্গে 13 জন স্পেশাল ইন্টেন্সিভ রোল অবজারভার এসেছিল, এটা প্রথম সেটে পাঠানো হয়েছিল। দ্বিতীয় সেটে এসছে 5 জন, মোট 18 জন স্পেশাল ইন্টেন্সিভ রোল অবজারভার। এদের কাজটা কি একটু বলবে? তার কারণ হচ্ছে কে ইলেকশন কমিশন, এখানে শুনতে পাচ্ছি নাকি 1,25,00,000 নাম বাদ যাবে। আবার তৃণমূল একটা মঞ্চ লাগিয়ে রেখেছে, ওখানে নানা রকম কারসাজি করে বেড়াচ্ছে। এখন মুশকিল হচ্ছে বাংলার মানুষকে এসআইআরকে পলিটিক্যাল এসআইআরে তৃণমূল বিজেপি যাতে পরিণত না করে। কংগ্রেস যে কথাটা বলছে এসআইআর করো, এই যে ডেড ভোটারের কথা, এই যে ডেড ভোটার, তোমরা জেনে অবাক হবে, এই যে ডেড ভোটারের সংখ্যাগুলো আমরা বুথে এখন পাচ্ছি, দাদা বলবেন, আপনি নিশ্চয়ই বলবেন, ডেড ভোটারের যে বিষয়গুলো রয়েছে, কে সার্টিফাই করবে ডেড ভোটার? মৌপিয়া, আমি আসবো সার্টিফিকেট পার্সন কে দেবে? হ্যাঁ বলো শায়ন, আমরা যেভাবে দেখলাম যে আজকে 5টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে এই সময়সীমাটাকে এক্সটেন্ড করা হলো। সবচেয়ে বেশি সময় পাচ্ছে উত্তরপ্রদেশ, অন্যদিকে আজ পশ্চিমবঙ্গ সেই তালিকায় নেই। আজকে 12টাতেই এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা সেটা শেষ হয়ে যাচ্ছে। এরই মধ্যে বিএলওরা তারা অভিযোগ করছেন যে কালকে রাতে একটা নতুন আপডেট যে হয়েছে, যে নতুন অ্যাপ, নতুন অপশন যে অ্যাড হয়েছে বিএলও অ্যাপে, সেটা আরও বিভ্রান্তি সৃষ্টি করছে এবং এসব ক্ষেত্রে আরও সার্ভার আরও স্লথ হয়ে যায়, যে কারণে আরও অসুবিধে হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। মুবিয়াদি, এই প্রক্রিয়া যখন শুরু হয়, তোমার নিশ্চয়ই মনে আছে, তোমার চ্যানেলেই একটি ডিবেটে আমরা বলেছিলাম যে আজ থেকে 2001-2 সালের সেই সময়ের এসআইআর, সেই সময় 4.5 কোটি ভোটারের জন্য কি সময় বরাদ্দ করা হয়েছিল, আর আজকের যে তার প্রায় ডবল সংখ্যক ভোটার প্রায়, সেই ক্ষেত্রে আজকে একদম ছোট্ট একটা সময়ের মধ্যে একটা তড়িঘড়ি করে এসআইআর এর প্রক্রিয়া হচ্ছে। এবং আসলে আমরা প্রথমে যে কথা বলেছিলাম যে আসলে এই এসআইআর এর প্রক্রিয়াকে যদি স্বচ্ছ রাখতে হয় এবং এই এসআইআর এর প্রক্রিয়াকে যদি একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হয়, তার জন্য যে সময়সীমা লাগে, তার জন্য যে টাইম লাগে, সেই টাইম নিয়ে নির্বাচন কমিশন এই কাজ করতে চাইছে না। এবং স্বাভাবিকভাবেই আমরা যখন এই যুক্তির কথাগুলো বলছিলাম, বিজেপি তখন হিন্দু মুসলিম করে বাজার গরম করছিল, বিজেপি তখন হিন্দু মুসলিম রোহিঙ্গা বাংলাদেশি এইসব বলে বাজার গরম করছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি ছিল একটাও কারণ নাম কাটতে দেবো না, মানে অ্যাজ ইফ যারা ডেড ভোটার আছে তাদের নামও রাখতে দেবে। তুমি দেখো মাঝখান থেকে যেটা হলো, যা এই প্রক্রিয়ার মূল অংশ তো যারা বিএলও রয়েছেন তারা, সুতরাং তারা যদি আজকে কোয়েশ্চেন মার্কের সামনে থাকে, তাদের মনের মধ্যে যদি প্রশ্ন থাকে, তাহলে এই প্রক্রিয়া নিয়ে কি প্রশ্ন রয়ে যায় না? এটা 1 নাম্বার কথা। আমার 2 নাম্বার কথা হচ্ছে, গতকাল সুপ্রিম কোর্টের যে রায়, সুপ্রিম কোর্টে মতুয়াদের সম্পর্কিত একটি মামলার যে রায়, বিজেপি এতদিন ধরে মতুয়াদের মধ্যে গিয়ে, মতুয়া সমাজের মধ্যে গিয়ে এতদিন ধরে যে বলল এই কার্ড দিচ্ছি, এই কার্ড কেন, এই কার্ডের মধ্যে দিয়ে তোমার ভোটার লিস্টে নাম উঠে যাবে, গতকাল স্পষ্টভাবে কি বলল, আগে তোমায় নাগরিকত্ব গ্রহণ করতে হবে, নাগরিকত্ব গ্রহণ করবার পরে তারপরেই তোমার ভোটার লিস্টে নাম উঠবে। এই যে বিপুল অংশের মতুয়া মানুষ, তাদের ভোটার অধিকার প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে গেল। এই কথাও তো আমরা প্রথম থেকে বলে এসেছি মৌপিয়াদি। আসলে দেখো, এই গোটা প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতার সবচাইতে বড় অভাব রয়ে যাচ্ছে। আমি শেষ করব একটাই কথা বলে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছিলেন। আমি খালি একবারই মনে করিয়ে দিতে চাই, কেন্দ্রীয় সরকারের এত বঞ্চনা, কিন্তু কেন এই রাজ্যের সরকার একবারও আদালতের দ্বারস্থ হয় না? আমরা মামলা করে 100 দিনের কাজ আবার শুরু করানোর অর্ডার বের করে এনেছি, কিন্তু রাজ্যের সরকার বারবার কথায় কথায় বলে কেন্দ্রীয় বঞ্চনা, কিন্তু তোমরা একবারও আদালতের দরজায় যাও না কেন, সুপ্রিম কোর্টে যাও না কেন? তার কারণ তোমরা এটাকে রাজনীতির টপিক বানিয়ে রাখতে চাও, কিন্তু আলটিমেটলি এর কোনো সলিউশন চাও না। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনা। ছোট্ট একটা ব্রেক আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। 26-এর ভোটের আগে প্রস্তুতি বৈঠক শুরু করলো নির্বাচন কমিশন। এদিন কেন্দ্রের 25টি সংস্থার সঙ্গে আলোচনায় বসেন সিইও। রাজ্যে যখন ফর্ম জমা দেওয়ার কাজ শেষ পর্বে, তখন বিএলও থেকে পর্যবেক্ষকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে এখনো অস্বস্তিতে কমিশন। আজই ফলতায় বিক্ষোভের মুখে পড়েন বিশেষ পর্যবেক্ষক। দেখুন, বিজেপির দালালি এখানে করতে দেবো না আমরা। আগে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। 100 দিনের টাকা, 100 দিনের টাকা আবাস যোজনার ঘর, তারপর আগে এসআইআর।
এই ছবি ফলতার দেবীপুর গ্রামের। সেখানে এসআইআর এর কাজ পরিদর্শনে গিয়েছিলেন রোল অবজারভার সি মুরগান। ভিডিওকে নিয়ে গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গেই মহিলারা তাকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কেন্দ্র কেন আবাসের টাকা দেয়নি, কেন 100 দিনের কাজ বন্ধ, এ ধরনের নানা প্রশ্ন ছুড়ে দিয়ে স্লোগান দিতে থাকেন তারা। কোনো গরমিল পাওয়া গেছে কি? ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার স্যার, বিক্ষোভ দেখাচ্ছে অনেকে দেখছি। ওটা আমাকে না, ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। বিক্ষোভ নিয়ে সিও মনোজ আগরওয়ালকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখছে কমিশন। এভাবে প্রশ্ন এড়িয়ে গেলেও বিএলও সহ পর্যবেক্ষকদের নিরাপত্তার বিষয়টি ফের সামনে এসেছে। অবজারভার ছিলেন মুরুগান, তার উপরে মেয়েরা ছাতা নিয়ে আক্রমণ করেছে। সেটা আমরা দেখবো। বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তার বিষয় নিয়ে দেখতে এদিন প্রস্তুতি বৈঠকে বসে কমিশন। বর্ডার এরিয়ায় মনিটরিং থেকে নাকা চেকিং এর কাজ কিভাবে এগোবে তা নিয়ে কেন্দ্রের 25টি সংস্থার সঙ্গে সবিস্তার আলোচনা হয়। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র আধিকারিকরা বৈঠকে যোগ দেন। প্রস্তুতি বৈঠকের পাশাপাশি বহুতলে বুথ করার বিষয়টি নজরে রয়েছে কমিশনের। 31শে ডিসেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এ বিষয়ে ঢিলেমি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে তারা। বিজেপির অভিযোগ আবাসনী বুথ হোক তা চায় না তৃণমূল। তৃণমূল তো চায় যে ওখানে বুথ না হোক, কিন্তু নির্বাচন কমিশন বলছে এবার বুথ ওখানে হবে। তার জন্য নির্বাচন কমিশন কিভাবে সেটাকে বাস্তবায়িত করবে সেটা নির্বাচন কমিশনের বিষয়। আমরা আমাদের দাবি সমস্ত মাল্টি স্টোরেড বিল্ডিং যেখানে যত আবাসন আছে তার তালিকা নির্বাচন কমিশনকে দিয়েছে। রাজ্যে এখনো পর্যন্ত ডিজিটাইজেশন হয়েছে 99.96%। এই কাজ আপাতত মিটলেও এবার শুরু হবে ঝাড়াই বাছাইয়ের কাজ। তা নিয়ে ফের শুরু হতে পারে রাজনৈতিক চাপানোতর। কলকাতা টিভি। তন্ময়, আমরা যেভাবে দেখলাম যে আজকেও বিশেষ যে রোল অবজারভার তাকে উদ্দেশ্য করে যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছে এবং সেখানে যে সমস্ত স্টেটমেন্ট উঠে আসছে যে কেন কাজের টাকা দেয়নি কেন্দ্র ইত্যাদি, এটা একদম তোমরা যে কথা বলো সেটা, অর্থাৎ এটা কি একদম তৃণমূল পরিচালিত? তৃণমূল পরিচালনার কিছু নেই। সাধারণ মানুষের হকের টাকা সাধারণ মানুষ চাইবে, বেশ করবে, হাজারবার চাইবে। বিশেষ রোল অবজারভার কে রোল অবজারভার দেখার দরকার নেই। তার কারণ হচ্ছে সাধারণ মানুষের কাছে এইগুলো ইম্পর্টেন্ট নয় যে রোল অবজারভারকে কে কোথা থেকে আসছে। তারা দেখছেন প্রশাসনের লোক, তারা এইভাবে দেখছেন। তারা এসে বলছেন তুমি 4খানা কাগজ দেখাও, কারণ কি তোমার ভোটার লিস্টের নাম ছিল। না, আমার এখানে একটা প্রশ্ন আছে। এক সেকেন্ড তন্ময়, তুমি যখন বলছো যে তারা দেখছেন প্রশাসনের লোক, আমার একটা প্রশ্ন, তারা কেউ তন্ময় ঘোষ নন, তারা কেউ স্নেহায়ন সরকার নন, তারা আশুতোষ চ্যাটার্জি না। কে মুরুগান, অর্থাৎ যিনি স্পেশাল রোল অবজারভার, আর কে স্থানীয় প্রশাসনের, অর্থাৎ তোমাদের সরকার যে প্রশাসন চালায় সেই প্রশাসনের প্রশাসনিক আধিকারিক? এটা কি জাস্ট খালি চোখে দেখে বিভিন্ন জায়গায় সেখানকার মানুষ এবং একদম আমরা যেটা দেখতে পাচ্ছি যে যাদের মধ্যে অনেকেই হয়তো হোম মেকার, তারা খালি চোখে বুঝতে পারবেন? খালি চোখে বোঝার তো কিছু নেই। তারা ভিডিওকে চেনেন, ভিডিও তো ঘুরে বেড়ান, ভিডিওকে চেনেন, ভিডিওর সঙ্গে এসছেন, বোঝা যাচ্ছে দেখে যে বাইরে থেকে এসছেন। তার সঙ্গে তো বলছেন যে আপনি দেখান ভোটের এই ডিটেলস বা কিছু নিশ্চয়ই চাইছেন। অবজারভার গেছেন কেন? নিশ্চয়ই কোনো কিছু অবজার্ভ করতে গেছেন। আমার এখন বক্তব্য যে প্রথমে একটা বক্তব্য যেই পশ্চিমবাংলায় আশুতোষ বলছিল না, প্রথমে কত 11 জন, তারপরে আরো বোধহয় 5 জন না কতজন এসছে, 13 আর 5 18 জন অবজারভার এসছেন। বাকি 12টা রাজ্যে হচ্ছে কতজন অবজারভার গেছেন? এক। পশ্চিমবাংলায় কি মানে পশ্চিমবাংলায় কে মানে এখানে অন্য কিছু তো এটা দেশের মধ্যে পড়ে না তো হবেই। পশ্চিমবাংলায় যা করবে তাতেই হচ্ছে বিজেপির সমস্যা। পশ্চিমবাংলায় যদি জাতীয় সঙ্গীত লেখে তাহলে তিনি রাষ্ট্রদ্রোহী হবেন। পশ্চিমবাংলায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমদা হবেন। পশ্চিমবাংলায় প্রগতিশীলতার জনক রামমোহন রায় ব্রিটিশদের দালাল হবেন। পশ্চিমবাংলায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হবে। মানে পশ্চিমবাংলা দেখলে পশ্চিমবাংলায় টাকা দেওয়া হবে না। এই যে সায়ন বলছিল, প্রথম কথা হচ্ছে আমি ওইটাতে উত্তরটা দিচ্ছি, আমরা আদালতে কেন যাইনি তার কারণ হচ্ছে আমাদের প্রতিনিধি আছে। সংসদ ভবনটা কি জন্য করা হয়েছে? সায়ন তো আইনজীবী, নিশ্চয় জানে যে সংবিধানের 3টে জায়গা আছে, একটা লেজিসলেচার, একটা এক্সিকিউটিভ, একটা জুডিশিয়াল। তো সমস্ত কিছু জুডিশিয়ালে যাবে কেন? তাহলে সংসদ ভবনটা কি লোকে চা খাওয়ার জন্য বানানো হয়েছে? জনপ্রতিনিধি যারা, তারা মানুষদের কথা ওখানে তুলে ধরবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আবার একই সঙ্গে একাধিক ইস্যু রয়েছে যে ইস্যুতে তোমাদের জনপ্রতিনিধি সাংসদরাই তারা সেই ইস্যুটা একই সঙ্গে যেমন সংসদে তুলে ধরেছেন, আবার আদালতেও তুলে ধরেছেন। ঠিক
কিন্তু এক্ষেত্রে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিঠি দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেলিগেশন নিয়ে গিয়ে দেখা করেছেন। আমরা এটাকে শায়ন বলছিল না যে পলিটিক্যাল করছে, তো এটা পলিটিক্যাল ভাই, যেটা পলিটিক্যাল সেটাকে পলিটিক্যালি তো করব। বিজেপি এখানে জিততে পারছে না, তার জন্য সে অর্থনৈতিকভাবে আমাদের টাকাকে আটকে দেবে, তাহলে তাকে পলিটিক্যাল করব না। যে এসআইআর ঠিকই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটা একদম টেকনিক্যাল একটা প্রক্রিয়া। এতগুলো রাজ্যে হচ্ছে, এতগুলো কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, অতীতেও হয়েছে, কিন্তু এবার বাংলায় এই এসআইআর কে তোমরা প্রায় একটা যুদ্ধের পরিস্থিতিতে নিয়ে যাচ্ছ কেন? শ্রমিকদা বলেছেন গণেশ কুমারকে চাই পশ্চিমবঙ্গে, আরে আসছে না। আশুতোষ দা তৃণমূলের প্রতিনিধি আছে, আরে গণেশ কুমার আসছে না, তৃণমূলের প্রতিনিধি আছে, দুজন তৃণমূলের প্রতিনিধি দরকার নেই। বিষয়টা হচ্ছে গিয়ে যে এইখানে আমরা প্রথম থেকে বলছি এখানে এসআইআর নিয়ে গৃহযুদ্ধ বাঁধাতে চাইছে তৃণমূল কংগ্রেস। আজকে তুমি মমতা ব্যানার্জি রানাঘাটের সভা থেকে কি বলছে যে তোমরা বাড়ি থেকে যে জিনিসপত্র আছে সেটা নিয়ে বেরাবে, সেটা নিয়ে মহিলারা আগে থাকবে, পেছনে পুরুষরা থাকবে, উনি অ্যালাইনমেন্ট করে দিচ্ছে যে লড়াইটা কিভাবে হবে। তুমি ভাবো না ফলতায় গেছে হচ্ছে তোমরা দেখাচ্ছ জোনাল অবজারভার, আরে সে কি জানে কোথায় আবাস এসছে কি কোথায় মানরেগা হয়েছে কি হয়নি, তাকে ঘিরে ধরে স্লোগানিং হচ্ছে। কি স্লোগানিং হচ্ছে? বিজেপির বিরুদ্ধে স্লোগানিং হচ্ছে। আরে এই পরিস্থিতি তুমি বাকি 11টা রাজ্যের একটি রাজ্যে আমাকে দেখাও না। আজকে এই প্রশ্নগুলো শুধু আমাদের তো না, এই 9 তারিখ ভারতবর্ষের চিফ জাস্টিস এবং জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চ এই কথা বলেনি, ইলেকশন কমিশনকে বলেনি যে এনশিওর করতে হবে বিএলওদের যাতে সেফটি অ্যান্ড সিকিউরিটি পুরোপুরি ভাবে দেওয়া হয়, এবং সেগুলো কোথায় কোথায় বিএলওদের বাড়িতে ডিল মারা হয়েছে খড়দায়, হরিশ্চন্দ্রপুরে বিএলও স্বামীকে ধরে পিটানো হয়েছে। এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় বারবার করে কেন করা হচ্ছে? বারবার করে এই যে বিএলওদের উপর প্রেসার কেন দেওয়া হচ্ছে? এর অনেকগুলো কারণ আছে। সেখানকার বিএলও ভিডিও করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন যে এই কাজের চাপ নিতে পারছি না, সুইসাইড করছেন। নির্বাচন কমিশন আর একটা কথা বলি, এসআইআর এখানে দুজন উকিল আছে, তো এসআইআর আমাদের যে 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 21 নম্বর ধারা 3টে উপধারা আছে, সেখানে এসআইআর টার্মসটাই নেই, এসআইআর জিনিসটাই নেই, এসআইআর বিষয়টাই নেই। তিনটে তাহলে সেই জায়গায় সারা দেশ জুড়ে এসআইআর করব বলছে করো। তুমি উত্তরপ্রদেশের এক্সাম্পল দিলে, ধরো নাও এই যে ফর্ম জমা দেওয়া এবং ফর্ম কালেকশন করার পরে বিএলওরা সমস্ত দলের বিএলএ 2 আছে তাদেরকে একটা রিপোর্ট দিচ্ছে, রাইট? যে আমি এই বুথে কতগুলো ডেট পেয়েছি, কতগুলো শিফটেড পেয়েছি, কতগুলো মাইগ্রেটেড পেয়েছি, কতগুলো আনট্রেসেবল পেয়েছি, এবং সমস্ত দলের বিএলএ 2রা তাদের সাইন করছে। বেশ কিছু বুথে তৃণমূলের বিএলএ 2রা পার্টিকুলারলি সাইন না করে ছেড়ে দিচ্ছে কেন? এটা তো গোটা রাজ্য যদি দেখা যায় যে সেখানে কোনো বলাতে বিএলএ 2 সাইন করে দেবে, টেকনিক্যালি তৃণমূল কেন করছে? বিএলএ 2 তৃণমূল কেন ওই যে যাতে একটা তৃণমূলের বৈধ ভোটারের নাম বাদ না যায়, এই যে একটা বৈধ ভোটারের নাম বাদ না যায়, বা যদি সেটা বাদ দিয়ে দেবে কমিশন হচ্ছে বিজেপিতে বলছি, আর আমরা সাইন করে দেব, কোনোভাবেই হবে না। আমি তোমাকে বলছি বিষয়টা হচ্ছে গিয়ে ডেটের কথা বললো না আশুতোষ দা, ডেট 2 রকমের আছে, একটা হচ্ছে রেকগনাইজেবল, একটা হচ্ছে আনরেকগনাইজেবল। একটা ডেট হচ্ছে কি যে যখন বিএলওরা যাচ্ছে ফ্যামিলি মেম্বার বলে দিচ্ছে যে হ্যাঁ আমার পরিবারে ইনি মারা গেছেন, আমি ডেথ সার্টিফিকেট সমেত এনুমারেশন ফর্মটা দিয়ে দিচ্ছে, মিটে যাচ্ছে। আনরেকগনাইজেবল কোনগুলো? যেগুলো তৃণমূলের বিএলএ চোখ দিয়ে ইশারা করে দিচ্ছে, বাড়ির লোক বলছে না উনি তো মারা যাননি, কিন্তু উনার ট্রেসও পাওয়া যাচ্ছে না, উনার ডেথ সার্টিফিকেটও জমা দিচ্ছে। সেই জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস কেন সাইন করছে না? কেন তৃণমূল কংগ্রেস ছেড়ে রেখে দিচ্ছে? পরবর্তী সময়ে এগুলোকে ঢোকানো হবে ভোটার লিস্টে, পরবর্তী সময়ে এগুলোকে ভোটার লিস্টে তারা এটা বলছে না। তন্ময় এক সেকেন্ড আশুতোষ, দেখো প্রথম কথা বলছি, এই যে ডেড ভোটারের ভেতরেই খেলাটা রয়েছে। কেএমসি বা মিউনিসিপাল কর্পোরেশনের দায়িত্ব সেটাকে সার্টিফিকেশন করা। কেউ একজন বাড়ির লোক বলে দিল অমুকজন মারা গেছেন, সেটা কিন্তু কাউন্টেবল হয় না। আরে ভাই তোমার ইলেকশন কমিশন যদি মূর্খ হয় তো তুমি কি করবে? মূর্খ যদি হয় তো ইলেকশন কমিশনকে বলো না, ইলেকশন কমিশনকে বলো তোমরা কি চাইছো পশ্চিমবঙ্গে চুরি ভোট?
তৃণমূলের লোক যোগ দিয়ে ইশারা করে দিলে আরে সব তো বোঝা যাচ্ছে চোরে মাস্টার ভাই শোনো আচ্ছা শোনো বার করবে না এবারে দাঁড়াও শোনো এবার হচ্ছে ইলেকশন কমিশন থেকে এতদিনে অন্তত হিয়ারিং প্রসেস কিভাবে হবে তার তালিকা আসা উচিত ছিল, প্রোটোকল তালিকা আসা উচিত ছিল, কিচ্ছু আসেনি। দেখো ভালো করে গুনতে হবে সময়। ইআরও ডিইউ অফিস থেকে লোক চাওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে এক একটা জায়গায় নির্বাচন কমিশন বলেছে আমরা 20টা করে পোলিং স্টেশন যেখানে আছে আইডেন্টিফাই করব যেখানে হিয়ারিং প্রসেস হবে। এই পোলিং স্টেশনগুলোতে টেবিল থাকবে, এক একটা বিধানসভায় 270, 80, 90, 300 করে বুথ আছে, লোক নেই হিয়ারিং করানোর। এটা জেনে রেখে দাও, এটা আগামী দিনে খবর হবে। এই লোক যখন চাইছে, লোক কারা? সুইপার আসবে না কে আসবে? ক্যাটাগরি বি সি কোথা থেকে লোক আসবে? এবং এই লোক নেই, জোন নেই, একটা নির্বাচন প্রসেস চালে। ওই জন্য বলছি সময় দেওয়া হোক। তো লোকটা দিচ্ছে না কারা? আরে শুনুন না একটুখানি, শুনতে আরে ডিপার্টমেন্টেই লোক নেই তো আপ কোথা থেকে আসবে? হ্যাঁ এক্স্যাক্টলি, এবারে শুনুন ডিপার্টমেন্টগুলোতে লোক নেই সেটা। এবারে শুনুন, আজকে থেকে যা আরম্ভ হয়েছে, বিএলওদের ওপরে প্রেসার তৈরি করাচ্ছে কিভাবে না 24 ঘন্টার ভেতরে এই আনকালেক্টেবল ফর্মকে ডিজিটাইজ করতে হবে। কি করে করবে? অ্যাপ রেসপন্ড করছে না, সার্ভার রেসপন্ড করছে না, হঠাৎ করে নতুন একটা অপশন দেওয়ার জন্য পুরো অ্যাপটাই বসে গেছে। এগুলোকে খোঁজ খবর রাখতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই যে নট ট্রেসেবল ভোটার, পিএস মানে পার্মানেন্টলি শিফটেড ভোটার, এর যে তালিকা, এটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যে বিএলএ 2 আছে তাকে দিতে হবে নির্বাচন দপ্তরকে। আমি এখানে শায়নের কাছে আসি, কোথায় সেগুলো? শায়ন, এখনো হিয়ারিং প্রক্রিয়া বাকি, এখনো স্ক্রুটিনি বাকি আছে, হিয়ারিং বাকি আছে। না আমার তার আগে দুটো কথা আছে। এক নম্বর কথা হচ্ছে মপিয়াদি যারা বিএলওর দায়িত্ব পালন করছে, আমরা তাদের প্রতি সমস্ত শ্রদ্ধা রেখেই বলছি, দেখো এর তো প্রায় সবটাই রাজ্য সরকারের কর্মচারী, এনারাই বিভিন্ন ভোটে তাদের দায়িত্ব পালন করেন। শেষবারের পঞ্চায়েতের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও আর বিভিন্ন এজেন্ট থাকা সত্ত্বেও পঞ্চায়েতের ভোটে কি হয়েছে, তৃণমূলের বাহিনী কি করেছে, তাদেরকে প্রেসারে রেখে তা আমরা জানি। আমরা বলছি বিজেপি হঠাৎ এত কনফিডেন্স দেখাচ্ছে কেন এই গোটা প্রক্রিয়ার উপরে, আমরা সেটাও বুঝতে পারছি না। তার কারণ যারা বিএলওর কাজ করছে এই রাজ্যের সরকারের কর্মচারীরাই তো কাজ করছে। বিভিন্ন এলাকাতে তৃণমূলের চোখ রাঙানিকে সাথে রেখেই তাদেরকে কাজ করতে হচ্ছে, যদিও বা আমাদের এজেন্ট সক্রিয় আছে। এটা কারণ বোধগম্য হচ্ছে না, এক নাম্বার কথা। আমার 2 নাম্বার কথা হচ্ছে তৃণমূলের প্রতিনিধি এখানে বললেন, কিন্তু আমি খালি একটা কথা মনে করিয়ে দিই, আমাদের সংবিধান প্রণেতারা 131 নম্বর অনুচ্ছেদটা তৈরি করেছিলেন। যদি স্টেট গভর্নমেন্টের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রকমের কোনো কনফ্লিক্ট হয়, তাহলে সুপ্রিম কোর্টে স্পেশাল জুরিসডিকশন হয়েছে, সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করতে পারে। এবারে প্রশ্ন হচ্ছে এখানেই রাজ্যের টাকা মানে রাজ্যের মানুষের টাকা, রাজ্যের টাকা মানে তৃণমূলের টাকা না। তাহলে রাজ্যের মানুষের টাকা, হক টাকা, তার দিনের পর দিন আটকে আছে, আপনি তা নিয়ে তুতু মে করছেন। ইলেকশন কমিশনের লোক যাচ্ছে, আপনি তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু আপনি একবারের জন্য আদালতে শরণাপন্ন হচ্ছেন না। তার কারণ দুর্নীতি হয়েছে, এটা আমরা সবাই জানি। আর বিজেপি সেই দুর্নীতির ফাঁক ধরে গোটা বাংলার মানুষকে আজকে ফাঁসের দড়িতে ঝুলিয়ে দিয়েছে। তাহলে শেষ কোথায়? প্রশ্নের উত্তর দিতে আমি আসবো। এরই মধ্যে আজকে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নদিয়ার সভা থেকে সরাসরি নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। দেখুন, এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার 2 চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দূরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। শুনলে সরাসরি অমিত শাহর উদ্দেশ্যে নিশানা, এবং সেখানে তিনি বলছেন যে অমিত শাহর চোখের মধ্যে একটা দুর্যোগের ঘনঘটা রয়েছে, এক চোখে দুর্যোধন, এক চোখে দুঃশাসন, এবং তিনি বলে দেন যে এদের বাংলাদেশি বলে রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। হ্যাঁ, বিকজ এটা বলতে হচ্ছে ওনাকে, কারণ অমিত শাহর চোখে মমতা ব্যানার্জি নিজের জন্য দুর্যোগ দেখতে পাচ্ছেন, তাই জন্য বলতে হচ্ছে। বিকজ কালকে পার্লামেন্টে অমিত শাহ যে টপিকটার ওপর একদম ক্লিয়ার করেছে, এর আগেও ক্লিয়ার করেছে, কালকে আবারও ক্লিয়ার করেছে, যে আজকে গোটা দেশে যে কটা সীমান্তবর্তী রাজ্য আছে, সবকটা রাজ্য উইথ কোঅপারেশন উইথ দ্য হোম মিনিস্ট্রি আজকে কিন্তু ফেন্সিংটা কমপ্লিট করে দিয়েছে। এখনো 563 কিলোমিটার ফেন্সিং বাকি। সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবাংলা, এবং যেটা বারবার অসহযোগিতা করছে এই রাজ্য সরকার জমি না দিয়ে, এবং তাতে তাদের পলিটিক্যাল ইন্টারেস্ট আছে।
বিকজ এই অনুপ্রবেশকারীরা যদি না আসে, এই অনুপ্রবেশকারীদের নাম যদি তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে না ঢোকাতে পারে, আমরা আবারও বলছি অনুপ্রবেশকারীদের নাম বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস একটা ইলেকশন জিতে দেখা, যে কোনো ইলেকশন জিতে। আজকে এই আক্রমণ কেন? কালকে আমরা দেখেছি সংসদে অমিত শাহ তিনি বাংলার নাম করে হুঁশিয়ারি দিয়েছেন যে বিহারে ঘুষপেটিয়া বাঁচাও যাত্রা করতে গিয়েছিলেন রাহুল এবং কংগ্রেস সেখানে সাফ হয়ে গেছে। বাংলাতেও যদি বাংলাতেও যদি অনুপ্রবেশকারীদের সুরক্ষিত করার চেষ্টা হয় তাহলে এখানে তৃণমূল সাফ হয়ে যাবে। আমি এখানে দুটো বিষয় বলবো। এক, কালকে উনি সংসদে যে বলতে গিয়ে নার্ভ হারিয়ে ফেলছিলেন, কারণ একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেছেন যেটা চায়ের দোকানে ইউজ হয়, সেটা সংসদে ব্যবহার করা যায় কিনা জানি না, যাই হোক সেটা অন্য প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে স্বাভাবিকভাবে এই কথা যদি উনি বলে থাকেন তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর শুরুর প্রথম দিন বলেছিলেন যে ঠিক আছে আপনারা বলেছেন এসআইআর হওয়া উচিত, করুন, সারা দেশে এসআইআর করুন, করে আগে লোকসভাটাকে ডিসলভ করে দিন, করে আপনারা স্বচ্ছ ভোটার আপনাদের কথা মতো যেভাবে করতে চাইছেন সেইভাবেই করুন, করে তারপরে মানুষের কাছে যায় না দেখি বিজেপি কটা আসন পায়, তৃণমূল কটা আসন পায়, বাকি দলগুলো কটা আসন পায়, আপনারা সরকার করতে পারলে করে নেবেন। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেননি কেন? কারণ হচ্ছে নিজের বিজেপি পশ্চিমবাংলার ইতিহাস তো জানেনি না, ভূগোলটাও জানে না। পশ্চিমবাংলায় হেমনগর বলে একটা জায়গা আছে, হেমনগর নিশ্চয়ই এখানে যারা রাজনৈতিক সহকর্মী আছে তারা হয়তো গেছে, সুন্দরবনের হেমনগর বলে একটা জায়গা আছে, সেটা 3টে নদী এসে মিলিত হচ্ছে, তার একটা দিকে খুলনা আর একটা দিকে হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবাংলার হেমনগর জায়গাটা। আচ্ছা, ফেন্সিংটা কোন জায়গায় হবে? বাংলাদেশকে নিশ্চয়ই আমরা ফেন্সিং দিতে পারবো না, তাহলে আমাকে আমার দিকে দিতে হবে, ওই নদীটাও তো আমার, তাহলে ফেন্সিংটা হবে কোথায়? এইরকম অনেকগুলো জায়গা আছে যেখানে একই রকম পরিস্থিতি। বাংলাকে চিন্তা হবে ওখানে কি করা উচিত ছিল, বিএসএফ এর বোট ওখানে থাকা উচিত, তারা ওখানে টহল দেবেন যাতে কোনো অনুপ্রবেশকারী না আসতে পারে ওই নদীটা পেরিয়ে। অনুপ্রবেশকারী ওই নদী পেরিয়ে চলে আসবে, বিএসএফ হচ্ছে প্যাকেটে ভরে রেখে দেবে, তারপরে বলবে না না রাজ্য পুলিশ কিছু করছে না, সব পশ্চিমবাংলা সরকার করে দিচ্ছে, এবং সেইভাবে আসার পরে ভোটার কার্ডটা কোথা থেকে হয় না, ভোটার কার্ড আধার কার্ডটা কোথা থেকে পাচ্ছে? অমিত শাহ কাল সংসদে অমিত শাহ তোমাদেরও এক হাত নিয়েছেন। না, আমাদের এক হাত নেওয়ার কিছু নেই, আমরা দু হাত নিচ্ছি। তার কারণ হচ্ছে খুব পরিষ্কারভাবে বলি, যারা বঙ্কিমদা বলেন তাদের কি জ্ঞান শুনবেন বলুন তো? তাদের না নিজের মাথার ঠিক আছে না পড়াশুনোর ঠিক আছে, হ্যাঁ, এবং যে ভাষায় বলছেন। মাতঙ্গিনী হাজরা মুসলিম মহিলা ছিলেন সেটাও বলেছেন এক সাংসদ, এক বিজেপি সাংসদ। না না আমি বলছি তো, চূড়ান্ত অপমান বাংলাকে, বাংলার মানুষদের অপমান। এখানে আমরা যারা বসে আছি আমরা বাংলার নাগরিক, সবাইকে আমাদের অপমান করেছে। তেমনি আরেক বাঙালি সাংসদ তো নরেন্দ্র বাজপেয়ীও বলেছেন। না না ঠিক আছে, বাজপেয়ী বলে আমি তো বলছি পার্লামেন্টটা সার্কাসে পরিণত করেছে অমিত শাহ নরেন্দ্র মোদীরা। রাহুল গান্ধী সত্যের পথে লড়ছেন, এবং ওই যে বলেছেন না, আচ্ছা বলুন তো, এত বড় বড় কথা বলছে, কটা ঘুষপেটিয়া বার করেছে বিহারে? 300 তুমি কি মনে করছো না যেটা বাঙালির মধুর প্রতিশোধ? তুমি কি মনে করছো না নরেন্দ্র বাজপেয়ী এটা বাঙালির মধুর প্রতিশোধ? না না আমি কি বলছি শুনুন, এই নরেন্দ্র বাজপেয়ী, আমরা নরেন মানে স্বামীজিকে চিনি, আর বাকি কাউকে আমরা চিনি না, চেনানোর প্রয়োজন মনে করি না। এবং সবথেকে বড় কথা হচ্ছে মানে এই বঙ্গে এবং বঙ্গের মনীষীদের অপমান করার জন্য আমরা শুধু পশ্চিমবঙ্গের মাটিতে দেখছি বিজেপি তাদেরকে ডিফেন্ড করছে, বিজেপি স্পিকাররা ডিফেন্ড করছেন। একবারও ক্ষমা চেয়েছেন? নিরপেক্ষভাবে তো একবার অন্তত ক্ষমা চাওয়া উচিত, সরি কথাটা তো বলা উচিত। অবশ্য আবার অনেক মানে বন্দে মাতারা এগুলো নাকি বলা টলা যাবে না, এগুলো করছে। দেখুন মানুষ কিন্তু সব দেখে, আমরা যতই এখানে আলোচনা করি না কেন, বন্দে মাতরম বলা যাবে, পুরো গানটা গাইতে হবে, দুটো স্ট্যান্ডার বাদ দিয়ে গাইতে হবে। আরে তার ইতিহাসে প্রেক্ষিতই নেই, দুটো স্ট্যান্ডার যে প্রেক্ষিতে তো শুনে বিজেপি রেগে যাচ্ছে কেন? স্নেহান মনে রাখতে হবে, এক সেকেন্ড আশুতোষ মনে রাখতে হবে, আজকের যে টপিক আমরা এই বন্দে মাতরম নিয়ে অন্যদিন আলোচনা করেছি, সেদিন হয়তো স্নেহান তুমি আসনি বা তন্ময় আসনি, দ্যাট ডাজন্ট মিন যে আজকে তোমরা চাইলেই তোমরা তোমাদের পছন্দের টপিক নিয়ে আলোচনা করবে। আজকে এখানে আমি আছি, সঞ্চালকের ভূমিকা আমি এখনো আছি। তো আমাদের বক্তব্য খুব পরিষ্কার, 317 জন ঘুষপেটিয়া খুঁজে পেয়েছিল। আমরা তো বলেছি নির্বাচন দপ্তরে, আপনারা জেনে রাখুন, অন রেকর্ড আজকে চ্যানেলে বলছি, কত ভুয়ো পাসপোর্ট হয়েছে বলুন, কত ভুয়ো ভোটার কার্ড হয়েছে বলুন,
কত ঘুষপেটি আছে বলুন, এটা কে বলবে? কংগ্রেস, তৃণমূল, বিজেপি প্রশাসন বলবে। কাজ করে না, লেকচার দিলে হবে না। আরে 2004 চলে যাচ্ছে। অন্য চ্যানেলের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলো না, এখানে থামতে বললে থামতে হয়। শায়ন প্লিজ। মপিয়াদি, আমার একটা জিনিস খুব ভালো লাগলো, এই যে তুমি সঞ্চালিকা হিসেবে গোটাটাকে কড়া হাতে বন্ধ করে দিলে অন্য টপিকে যাওয়া হবে না। আমি খালি একটা জিনিসই ভাবছিলাম, আমাদের লোকসভা বা রাজ্যসভার যারা সঞ্চালনার দায়িত্বে থাকেন তারাও যদি এইভাবে অন্তত পার্লামেন্টটা চালাতেন, তাহলে এই কথায় কথায় নেহেরু 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 বলতে হতো না, অন্তত টপিকে থাকতো দেশটা। জোকস অ্যাপার্ট, আমি বলছি যে মপিয়াদি, এসআইআর এর প্রক্রিয়াতে এই স্বাভাবিকভাবে স্বচ্ছ ভোটার তালিকা, এই তো মূল কথা। এই স্বচ্ছ ভোটার তালিকার লক্ষ্যে এখনো অব্দি যা যা হচ্ছে, মানে আজকের দিনেও যা যা প্রশ্ন চিহ্নের সামনে বিএলওরা দাঁড়িয়ে আছেন, এই স্বচ্ছ ভোটার তালিকা কতদূর সম্ভব? এটা নির্বাচন কমিশনকে তো ইনশিওর করতে হবে। নির্বাচন কমিশন কি সেটা ইনশিওর করছে? নির্বাচন কমিশন সেটা এনশিওর করছে না। এর মাঝখান থেকে বিজেপি তার হিন্দু মুসলিমের রুটি শেখছে, এর বেশি কিচ্ছু হচ্ছে না। তুমি দেখো না, কয়েকদিনের মধ্যে মুখ পুড়বে, কতজন বাংলাদেশি খুঁজে পাওয়া গেল, কতজন রোহিঙ্গা খুঁজে পাওয়া গেল, দেখবে বেশিরভাগটা ডেথ ভোটার। যে ডেথ ভোটারের উপর ভর করে তৃণমূল ভোটে জিততো, এটা ফ্যাক্ট। কিন্তু আবার আমি বলছি, এসআইআর নিয়ে যে আজকেও হাকিমপুর সীমান্ত দিয়ে হয়তো হাজারে হাজারে লাখে লাখে যাচ্ছে না, কিন্তু আজকেও হাকিমপুর সীমান্তে সেখানে লোকের ভিড়, বাংলাদেশিদের ভিড় আছে। হ্যাঁ, আমরাই কলকাতা টিভিতে দেখিয়েছি। তাহলে হ্যাঁ, এই টোটাল নাম্বারটা কত মপিয়াদি? শুভেন্দু বাবু তো 1 কোটিতে পৌঁছে গেছিলেন। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার? 2016 সালে অরুণ জেটলি যখন এই আধার বিলকে পেশ করেন, অ্যাজ আ ফাইন্যান্স বিল, মানি বিল হিসেবে পেশ করেন, সেই সময় তো বিশাল কথা হয়েছিল এই আধার কার্ড নিয়ে। তাহলে আজকে কি সেই আধার কার্ডের গোটা কনসেপ্ট ফেল করে গেল? তো 2016 সালে স্নেহায়ন সম্বন্ধে নাম্বার নিয়ে কিছু বলতে চাই, স্নেহায়নের উত্তর নেব। 1 সেকেন্ড স্নেহায়ন। 2016 সালে কিরণ রিজিজু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল যে 2 কোটির মতো ইল্লিগাল ইমিগ্রেন্টস বাংলাদেশ থেকে আসা আমাদের দেশে আছে, তার মধ্যে 90 লাখের মতো শুধুমাত্র পশ্চিমবাংলা। আমি কিরণ রিজিজুর ফিগার মানলাম না, উনি বিজেপির মন্ত্রী। 2004 সালে ইউপিএ জমানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল 1.2 কোটি ইল্লিগাল ইমিগ্রেন্টস বাংলাদেশ থেকে আসা এই দেশে আছে, তার মধ্যে 55 লাখ বেঙ্গলে। আমি বলছি এই ফিগারটা কংগ্রেস মানবে? যে কংগ্রেস এখানে দাঁড়িয়ে ক্লেম করছে কোন ইল্লিগাল ইমিগ্রেন্টস নেই, যারা অনুপ্রবেশকারী বাঁচানোর জন্য যাত্রা করছে। আমি বলছি এই ফিগারটা ইউপিএ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই ফিগারটা দিয়েছিল পার্লামেন্টে দাঁড়িয়ে। এই ফিগারটা আজকে মানবে কি মানবে না? 2009 থেকে 2014 অবধি 3175 জনকে ডিপোর্ট করা হয়েছিল বাংলাদেশে ইউপিএর সময়। তাহলে এই 3000 জন কোথা থেকে এসেছিল? এটা তো কংগ্রেস ডিপোর্ট করেছিল। আজকে কংগ্রেস মমতা ব্যানার্জির অঙ্গুলি হেবনে এটা মানতে চাইছে না যে এই দেশে ইল্লিগাল ইমিগ্রেন্টস আছে। আর ওই কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, আমার একটা প্রশ্ন, বারবার অমিত শাহ থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য বলছেন ডিটেকশন, ডিলিশন এবং ডিপোর্ট। প্রশ্ন হচ্ছে এসআইআর তো যে প্রক্রিয়া নির্বাচন কমিশনের আওতায়, নির্বাচন কমিশনের তো ডিপোর্ট করার এখতিয়ারই নেই, নাগরিক ধরারই এখতিয়ার নেই। আমি প্রথম কথা একটা বলছি, না ভোটার লিস্টে আমার যে দেশের ভোটার লিস্টে, যে ভোটার লিস্টে তুমি থাকবো, আমি থাকবো, আশুতোষদা থাকবে, কারণ আমরা ভারতের নাগরিক। আমি বলছি বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে কাঁটাতার পেরিয়ে আসা একটা মানুষ যার কাছে প্রপার ডকুমেন্টস নেই, সে কেন থাকবে? তার নামটা যদি বাদ যায়, আমাদের তো এখানে সবার একমত হওয়া উচিত। আমাদের সবার একমত হওয়া উচিত যে না, আমরা বাইরে থেকে আসা একটা মানুষের নামও থাকতে দেবো না। এখানে বিরোধিতাটা কেন? এটা বিরোধিতাটা কেন? আমি বলছি এখানে ইল্লিগাল ইমিগ্রেন্টস বাঁচানোর জন্য, অনুপ্রবেশকারী বাঁচানোর জন্য 3টে দল একসাথে নেমেছে। 3টে দল একসাথে নেমেছে কিসের জন্য? কি স্বার্থ লুকিয়ে রাখা? আমাদের সময় একদম শেষ, মাঝখানে আর মাত্র কয়েক ঘন্টা, আর দেখতে গেলে নির্দিষ্টভাবে 4 ঘন্টা, তারপরে ইনিউমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। এখনো অনেক বিভ্রান্তি, এখনো অনেক জটিলতা রয়েছে। শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে কি এসআইআর প্রক্রিয়া সম্ভব, নাকি আসলে এসআইআর নিয়ে যে রাজনীতির জল ঘোলা হচ্ছে, তাতে আসল যে লক্ষ্যটা, যে অবজেক্টিভটা, যে নির্ভুল নিখুঁত একটা ভোটার লিস্ট, সেই পারপাসটা সার্ভড হবে তো, নাকি শুধুমাত্র রাজনীতির জল ঘোলাই চলবে? আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।